বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ইরান, ফিলিস্তিন, গাজা, ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত, আন্তর্জাতিক কূটনীতি এবং মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ। দর্শক, ফিলিস্তিন প্রশ্ন আজ নতুন কোনো বিষয় নয়। 1948 সাল থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই এই সংকটের শুরু হয়। বহু যুদ্ধ, বহু চুক্তি, বহু আন্তর্জাতিক উদ্যোগ এসেও আজ পর্যন্ত স্থায়ী সমাধান আসেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সংকট আরও গভীর হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গাজা উপত্যকা বিশ্বের সবচেয়ে আলোচিত অঞ্চলের একটি। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সংকটের কথা বলছে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, খাদ্য ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে এবং সাধারণ জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ইরানের অবস্থান কি? ইরান বহু বছর ধরে ফিলিস্তিনের পক্ষে রাজনৈতিক অবস্থান গ্রহণ করে আসছে। তেহরান বারবার বলছে যে ফিলিস্তিনের অধিকার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ইরান নিজেকে শুধু একটি রাষ্ট্র হিসাবে নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড় হিসাবেও প্রতিষ্ঠিত করতে চায়। সে কারণে ফিলিস্তিন প্রশ্নে তাদের অবস্থান শুধু আদর্শিক নয়, কৌশলগত। এবার আসি সাম্প্রতিক ঘটনা প্রবাহে। প্রিয় বন্ধুরা, 2025 সালের ইরান ইসরায়েলের সংঘাতের পর 2026 সালেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতি আলোচনা চললেও আস্থার সংকট এখনও রয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্লেষক মনে করেন, বর্তমান মধ্যপ্রাচ্য সংকট কেবল ইরান ও ইসরায়েল মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব অর্থনীতিও এর প্রভাব অনুভব করছে। বিশেষজ্ঞদের মধ্যে মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাতের তিনটি বড় প্রভাব রয়েছে। প্রথমত, তেলের বাজারের অস্থিরতা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্য চাপ। তৃতীয়ত, নতুন নিরাপত্তা সংকট। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালীর মধ্যে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে পুরো বিশ্বের অর্থনীতি প্রভাব হতে পারে। কাউন্সিল অন ফরেন রিলেশনের বিশ্লেষকরা মনে করেন, ইরানকে ঘিরে সংঘাত যত দীর্ঘ হবে, আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি তত বাড়বে। এদিকে গাজা প্রশ্নেও নতুন উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন পক্ষ যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে অনেক জটিল প্রশ্ন এখনও অমীমাংসিত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার ভবিষ্যৎ নির্ভর করবে তিনটি বিষয়ের উপর। একটি, স্থায়ী যুদ্ধবিরতি। দুই, মানবিক সহায়তার অবাধ প্রবেশ। তিন, ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে সমঝোতা। এই তিনটি সমাধান না হলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। তারা মনে করে, সামরিক সমাধানের চেয়ে আন্তর্জাতিক সমাধানই দীর্ঘমেয়াদী কার্যকর হতে পারে। এখন প্রশ্ন হলো, মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কী? মুসলিম বিশ্বের অনেক দেশ ফিলিস্তিন প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছে, তবে প্রত্যেক দেশের কৌশলগত ও পররাষ্ট্রনীতি ভিন্ন হওয়ার তাদের পদক্ষেপ ভিন্ন দেখা যাচ্ছে।
কেউ কূটনৈতিক উদ্বেগে গুরুত্ব দিচ্ছে, কেউ মানবিক সহায়তার উপর জোর দিচ্ছে, আবার কেউ আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে অগ্রাধিকার দিচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক এবং কূটনৈতিক সবকিছুর সমন্বিত একটি জটিল সংকট। প্রিয় দর্শক, পরিস্থিতিতে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, তাই কোনো খবর শোনার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আজ আমরা ইসরায়েল এবং ইরান, ফিলিস্তিন, গাজা যে যুদ্ধের সংকট, যে পরিণতি দেখতে পাচ্ছি, তা শুধু ঘুরে ফিরে মুসলমানদের উপর নির্যাতন। সাধারণ মানুষগুলোর মধ্যে খাদ্য, চিকিৎসা, বস্ত্র বিতরণ করা যাচ্ছে না। পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো শুধু মানবতার কথা বলেই বেড়াচ্ছে, কিন্তু সকল মানবতাগুলো যেন মুসলমান ছাড়া অন্য কারো উপর পড়ে। মুসলমানরা যেন মানুষই না, তাদের খাদ্য, বস্ত্র, অন্য চিকিৎসা এগুলোর যেন কোনো প্রয়োজনই হয় না। এদিকে মানবতার ফেরিওয়ালাগুলো কখনো ছুটে আসতে চায় না, শুধু জঙ্গি তকমা দিয়ে মুসলমানদেরকে অপশাসন, দুঃশাসন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। পৃথিবীর যত শক্তিশালী দেশগুলো রয়েছে তাদের মধ্যে সকলেই মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। সত্যিকার অর্থে মুসলিমরা যদি জঙ্গি হতো, তাদের দেশে হামলা চালাতো। নিজ দেশের, নিজের এলাকায় যে পরিস্থিতি হয় সেটা বিভিন্ন সংঘাতে বিভিন্ন কারণে রূপ নিতে পারে, কিন্তু এটা তারা আন্তর্জাতিক মহলে কিছু মিডিয়া এটিকে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে মুসলমানদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদের রাষ্ট্রগুলোর উপর অপশাসন চালিয়ে যাচ্ছে। এই অপশাসন কবে শেষ হবে জানা নেই আমাদের। এই অপশাসনের পরিবর্তে কখন শান্তি আসে তাও জানা নেই আমাদের। কিন্তু মুসলিম বিশ্বের সকল মানুষ সবসময় একটি কথা বলে বেড়াচ্ছে যে এই পৃথিবীতে এখন যে পর্যায় চলছে সেই পর্যায়টি হচ্ছে গা মুসলমানদের উপর নির্যাতনের একটি কাল। এই কালের পরবর্তীতে আসবে মুসলমানদের বিজয়। সে বিজয় হবে ইমাম মাহাদির হাতে। মুসলিম বিশ্ব শাসন করবে। এটি ইসলামিক গ্রন্থ, হাদিস এবং ইজমা কিয়াস বিভিন্ন প্রেক্ষিতে উলামায়ে একরাম বলে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটি মানুষই চাই নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা। মানুষের দৈনিক চাহিদার মধ্যে এগুলো সবচেয়ে বড় চাহিদা। তাই এই পৃথিবীর মানুষ একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠুক। এমন একটি দেশ, এমন একটি পৃথিবী হোক যে পৃথিবীতে সংঘাত যেন স্থায়ী না হয়। সংঘাত ঘটতেই পারে, এটা যেন দ্রুত সমাধান হয়। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।